টিবিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। দর্শক, শেয়ার হোল্ডার হিসাবে আপনি আপনার কোম্পানি পরিচালনার দায়িত্ব দিয়েছেন পরিচালনা পর্ষদ এবং পেশাদার ব্যবস্থাপকদের হাতে। তারা আপনার পক্ষ থেকে ব্যবসা পরিচালনার কাজটি ঠিকমতো করছে কিনা, সেখানে আপনাকে যে হিসাব নিকাশ বুঝিয়ে দিচ্ছে তা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, এটি আপনার পক্ষ থেকে মনিটর করবে নিরীক্ষকরা। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি দেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস কমিউনিটির নেতা জনাব সাদাত হোসেন FCA, উনি ICAB-র প্রেসিডেন্ট। সাদাত ভাই, আপনাকে স্বাগতম। আপনাদের প্রফেশন থেকে কিভাবে শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য অডিট করেন এবং কতটুকু প্রোটেক্ট করতে পারেন? জি, ধন্যবাদ আপনাকে। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে স্ট্যাটুটরি অডিটর, দ্যাট ইজ যেটাকে বলা হয় বিধিবদ্ধ নিরীক্ষক আর কি। কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী নিরীক্ষক নিয়োজিত হয়ে থাকে এবং এটা নিয়োজিত হয়ে থাকে কোম্পানির সাধারণ সভা অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে শেয়ার হোল্ডার কর্তৃক নিয়োজিত হয়ে থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যে শেয়ার হোল্ডাররা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে, পরিচালক এবং ম্যানেজমেন্ট সেটিকে ইউটিলাইজ করে যথাযথ ব্যবহার করে কার্যক্রম করে এবং বছর শেষে একটা তার রিটার্ন সৃষ্টি করে এবং সেই রিটার্নের একটি অংশ শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে প্রদান করে। এটা হলো একটা সাধারণ কার্যক্রম। এখন সেই যে কার্যক্রম করছে এবং সেটিকে যে লাভ হচ্ছে বা সেখান থেকে যে ডিভিডেন্ডটি দিচ্ছে সেটি সঠিক দিচ্ছে কিনা, সেটি যেটা প্রাপ্য শেয়ার হোল্ডারের জন্য সেটি দিচ্ছে কিনা, এই বিষয়গুলি একটা নিরীক্ষা প্রতিবেদন প্রয়োজন স্বাধীন ব্যক্তি কর্তৃক, যিনি শেয়ার হোল্ডারের পক্ষের লোক না, ম্যানেজমেন্টের পক্ষের লোক না, পরিচালকের পক্ষের লোক না, একদম ইন্ডিপেন্ডেন্ট দৃষ্টিকোণ থেকে যাচাই বাছাই করে দেখে যে হ্যাঁ, যে কার্যক্রম করেছে, যে অ্যাক্টিভিটি সারা বছরব্যাপী হয়েছে, সে প্রপার চিত্র, আর্থিক চিত্রটা ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেটা প্রস্তুত করেছে ম্যানেজমেন্ট সেটিতে রিফ্লেকশন হয়েছে কিনা, যে প্রফিট বা লস হয়েছে সেটা সঠিকভাবে উপস্থাপন হয়েছে কিনা এবং সেই প্রফিটের কোনো অংশ শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড আকারে ঘোষণা করা হয়েছে কিনা। তো নিরীক্ষক সেটি একটা সময় নিয়ে বছর শেষ হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পরিচালকবৃন্দ ওই আর্থিক প্রতিবেদন তৈরি করে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে নিরীক্ষককে ডাকা হয়। পূর্ববর্তী বছরে AGM-এ যে নিরীক্ষক শেয়ার হোল্ডার কর্তৃক নিয়োজিত হয়েছেন তাকে ডাকা হয়। তিনি ওই বিষয়গুলা তার লোকবলের মাধ্যমে যাচাই বাছাই করে। এখন যখন যাচাই বাছাই করে তখন সে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক অডিটিং, ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ডকে ফলো করে। তাকে কোন কোন বিষয়গুলি দেখতে হবে সেই বিষয়গুলি দেখে। এবং আপনি জানেন যে হিসাব বাংলাদেশে প্রস্তুত করতে হলে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS যেটি, সেটি ফলো করে ওই হিসাবগুলো প্রস্তুত করা হয়েছে কিনা সেটা নিরীক্ষক সেটি যাচাই বাছাই করে। যাচাই বাছাই করে তারপরে সে তার একটা রিপোর্ট দেয় যেটাকে বলে অডিটরস রিপোর্ট। এখানে উল্লেখ্য যে অডিটর কিন্তু কোনো আর্থিক প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো মেজর ডেভিয়েশন থাকে সেটি সে ম্যানেজমেন্টকে ধরিয়ে দিতে পারে। ম্যানেজমেন্ট প্রয়োজনে সেই বিষয় অনুযায়ী সে পরিবর্তন করতে পারে, কিন্তু অডিটরের পরিবর্তন করার কোনো প্রকার কোনো ক্ষমতা নেই। তাহলে কি হবে, অডিটর যদি কোনো জায়গায় কোনো ডেভিয়েশন লক্ষ্য করে যে না, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, IFRS অনুযায়ী এই জিনিসগুলা প্রপারলি উপস্থাপন করা হয় নাই এবং এখানে দেখা যায় এই উপস্থাপন না হওয়ার কারণে যে আর্থিক পারফরমেন্স, যেটা আমরা পারফরমেন্সটাকে বলি লাভ লোকসানের পরিমাণ, সেই পারফরমেন্স কিংবা আর্থিক অবস্থা যেটাকে বলি ফিনান্সিয়াল পজিশন যথাযথভাবে রিফ্লেক্ট হয় নাই, তাহলে অডিটর সেটা কী করে, তার রিপোর্টে বিভিন্ন আকারে উপস্থাপন করে। কীভাবে উপস্থাপন করে? প্রথমে একটা লিখতে পারে কোয়ালিফাইড ওপিনিয়ন। সেটা কোয়ালিফাইড ওপিনিয়ন বলতে কী বলা হয়, যে দেখা যায় যে কোনো একটা এরিয়াতে নিরীক্ষক দ্বিমত পোষণ করে, একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের ব্যাপারে সে মনে করতেছে যেভাবে হিসাবটা প্রস্তুত করা হয়েছে সেই হিসাবটা যথাযথভাবে এখানে উপস্থাপন হয় নাই। আমি যেটা স্ট্যান্ডার্ড অনুযায়ী বলছি সেটা উপস্থাপন করা হলে প্রফিট লস পজিশন বা EPS পজিশন এরকম চেঞ্জ হইতো।
দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট সে কথাটা শুনছে না, পরিবর্তন করছে না, তখন সেটাকে সে কোয়ালিফাইড ওপিনিয়ন হিসাবে রিপোর্টে উপস্থাপন করেন। আর একটা বলা হয় অ্যাডভার্স ওপিনিয়ন। অ্যাডভার্স ওপিনিয়নটা এতটাই মানে আরও সিরিয়াস যে দেখা যায় এক কথা বলতে গেলে যে না, সে বলতে পারে যে তুমি যে হিসাব প্রস্তুত করেছো সেটা মোটেই সঠিক হয়নি। অডিটরকে একটা জিনিস সার্টিফাই করতে হয়, তার অডিট ইথিক্স, অডিট স্ট্যান্ডার্ড ফলো করে অডিট কার্যক্রম করে অডিট রিপোর্ট যখন লেখে তখন একটা জিনিস উপস্থাপ তাকে মূল একটা শব্দেই শুধু সার্টিফাই করতে হয়, ওয়েদার দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার্ড বাই দ্য ম্যানেজমেন্ট ইজ ট্রু অর গিভস এর ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এই দিচ্ছে কিনা। এই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে গিয়ে যদি কোথাও দেখে যে না ওই সামান্য ওই জায়গাটায় ডিফারেন্ট, তখন সে বলে অ্যাকসেপ্ট দিস। সে একটা উদাহরণ দিয়ে বলি যে সে বলল যে ইনভেন্টরি আপনি বলছেন যে এখানে সে 5 কোটি টাকার ইনভেন্টরি, অডিটর তার নিরীক্ষা কার্যক্রম সমস্ত কিছু তার প্রফেশনালিজম সমস্ত অ্যাপ্লাই করে বললো যে না এখানে 5 কোটি টাকা হবে না, এটা 4 কোটি টাকা হবে। তা ম্যানেজমেন্টকে বলতে পারে, তো অডিটর ম্যানেজমেন্ট বলতে পারে যে ওকে ইউ আর রাইট অ্যাবসোলিউট, আমি ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে রেক্টিফাই করছি, তাহলে ওকে দিস হয়ে গেল। কিন্তু দেখা বলল না আই ডোন্ট অ্যাগ্রি, আমি আমাদের 5 কোটি টাকা এটাই সঠিক আছে, কিন্তু অডিটর সেটা অ্যাগ্রি করছে না, অডিটর মনে করছে যে না এটা ঠিক না। তখন কি হচ্ছে, এই জায়গায় ডেভিয়েশন হচ্ছে, তখন এই ডেভিয়েশনটা সে তখন রিপোর্ট করে দিবে। সে দেখবে যে এইটা যদি সে চেঞ্জ না করার কারণে উনি যে প্রফিট বলছেন, আমি যদি এইটা বলতাম 4 কোটি, তার প্রফিট 1 কোটি টাকা কম হইতো, তখন সেই কথাটা লিখবে যে আবার অডিট রিফ্লেক্টস দ্যাট দ্য ইনভেন্টরি হ্যাজ বিন শোন টাকা 5 crore ইনস্টিড অফ টাকা 4 crore অ্যান্ড ডিউ টু দিস প্রফিট হ্যাজ বিন টাকা ইনক্রিজ বাই দ্য অ্যামাউন্ট অফ টাকা প্রফিট বেড়েছে। এই কথা বলে অ্যাকসেপ্ট দিস দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিফ্লেক্টস টু ইনভেন্ট, ওইটুকু বাদ দিয়ে বাকিটুকু সে বলতে পারে, মানে ওইটুকু বাদ দেওয়ার শব্দ অর্থ যে আমি বাকিটুকু সম্পর্কে আমার আর কোনো মন্তব্য নেই, এইটুকুই শুধু। এটা হলো কোয়ালিফাইড। রিসেন্টলি আমরা দেখছি লাস্ট কাপল অফ ইয়ার্স যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অডিট ফাইন্যান্সিয়াল রিপোর্টে এগুলো অনেক বেশি আসছে আগের তুলনায়। একটা সময় ছিল যে ইট ওয়াজ খুব কমন প্রবলেম ছিল যে একটা অ্যাকাউন্ট প্রিপেয়ার করলো এবং অডিটর যারা কিনা একটু কম্প্রোমাইজ করে নিজের প্রফেশনে তাদেরকে দিয়ে একটা সাইন করিয়ে জিএম করিয়ে সব শেষ হয়ে যেত আর কি। বাট এখন কাজটা কি আগের চেয়ে কঠিন কিনা? না, অবশ্যই আগের চেয়ে অনেক অনেক পরিবর্তন হয়েছে। সেটা বিভিন্ন কারণে। একটা হচ্ছে আপনারা জানেন যে আইসিএবি সম্প্রতি আমরা মানে একটা অ্যাপ সিস্টেম করেছে, সেটা হচ্ছে ডিবিএস, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম। তার কারণ কোনো অডিটরকে যখন অডিট কার্যক্রম সম্পূর্ণ করা হয় তখন সাথে সাথে এই আইসিএবির প্রস্তুতকৃত সেই ইয়াটাকে অ্যাপের মাধ্যমে গিয়ে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন কোড ডিবিসি নাম্বার নিতে হয়। সেই টাকা হওয়ার কারণে হচ্ছে কি, যিনি ইউজার্স অফ দিস ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বিশেষ করে রেগুলেটর বা আইসিএবি, উনি দেখতে পারেন যে এটা কে অডিট করেছেন, কি সঠিকভাবে করেছেন কিনা এটা। এবং আইসিএবি তখন এখন যেটা করেছে, মানে তার কিউএডি কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট যথেষ্ট জোরদার করার কারণে যে কোনো সময় যে কোনো অডিটরের যখন ওই যে ডিবিসির মাধ্যমে ডিবিএসের মাধ্যমে যখন লক্ষ্য করা হচ্ছে যে সে কতগুলি অডিট করতেছে, সঠিক সময় অডিট করতে, অ্যাপারেন্টলি একটা ধারণা পাচ্ছে, সাথে সাথে কি করছে সে ওই ফার্মে গিয়া তার ডকুমেন্টেশন ভেরিফিকেশান, তার সাপোর্টিং ডকুমেন্টস, তুমি যে অডিটটা কাজ করেছো সম্পূর্ণ করেছো, যথাযথভাবে করেছো কিনা, অডিট স্ট্যান্ডার্ড ডিউ ডিলিজেন্সগুলো এখন ব্যাপকভাবে চেঞ্জ করা হচ্ছে, ব্যাপকভাবে এটাকে ইলাবোরেট করা হচ্ছে এবং ফ্রিকুয়েন্টলি বাড়ানো হচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, কিউএডি থেকে যখন দেখা যাচ্ছে যে না আসলেই তাকে একটা মিসকন্ডাক্ট মনে হচ্ছে, সে প্রপার গাইডলাইন ফলো করে বা ইথিক্স ফলো করে বা স্ট্যান্ডার্ড ফলো করে অডিট কার্যক্রমটি সম্পন্ন করে, তখন সেটাকে ইনভেস্টিগেশন অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি থেকে আইসিবিতে সেখানে রেফার করা হচ্ছে এবং তাকে বিভিন্ন রকম ব্যাপারে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। সম্প্রতি গেলে অনেকগুলো ফার্মকে এরকম পানিশমেন্ট দেওয়া হওয়ার কারণে, সঙ্গত কারণে আপনি জানেন যে একটা জায়গায় একজনকে পানিশমেন্ট দিলে বাকিরা অনেক অ্যালার্ট হয়, সাবধান হয় বা তারা বুঝতে পারে। তো এই জিনিসটা অনেক জোরদার হওয়ার কারণে এখন আর ওই রকম আগের মতো এরকম সুযোগ নাই যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেন তেন করে। আপনি কি কনফিডেন্ট যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের লিডার হিসাবে যে এখন যদি কোনো অডিটর তার অডিটের কাজে কম্প্রোমাইজ করে এবং কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসে আপনার যেগুলোকে আমরা সহজ বাংলা জোচ্চুরি বলি, এগুলো যদি করে তাহলে এখন আর এগুলো করে পার পাওয়া যাবে না? হ্যাঁ, আসলেই তাই। এখন যদি মানে ব্যাপারটা হচ্ছে যে অডিটর এখন যেন তেনভাবে কোনো অডিট সম্পূর্ণ করার কোনো সুযোগ অবশ্যই নাই। এই কারণে যে আগে আমাদের কি করতে হতো, আমাদের অডিটররা যখন কোনো কাজ করতো বছর শেষে গিয়ে তার কাছ থেকে একটা লিস্ট নেওয়া হতো যে তুমি কোনটা কোনটা অডিট করেছো, কি অডিট করেছো, এবং তার বেসিসে টেস্ট বেসিসে কিছু কিছু আইসিএবি গিয়া তার লোক পাঠিয়ে, ডিপার্টমেন্টের লোক পাঠিয়ে রিভিউ করতে। এখন তো সেটা না। এখন আজকে সারাদিনে একটা ফার্ম কি অডিট করেছে, কোন কার্যক্রম, সেটা বসে দেখতে পারছে।
কোথাও যখনই একটা অ্যাবনর্মালিটি খেয়াল করতেছে সাথে সাথে পরের দিনই তার কাছে টিম পাঠানো হচ্ছে, দেখা হচ্ছে। তো সুতরাং সবচেয়ে বড় কথা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি লক্ষণীয় হচ্ছে যে ডিটেকশন এর চেয়ে প্রিভেনশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তার মানে তার অডিটর সে নিজেই এখন অ্যালার্ট হচ্ছে যে আমি এখন যেন তেন কোনো কাজ করতে পারবো না, কেননা করতে গেলেই আমাকে পরের দিনই সেটা সে ওই যে ওটাকে কি বলা হয় সিসি ক্যামেরার মতো আইসিবি বসে বসে লক্ষ্য করতেছে যে কোনটা কে কী কাজ করতেছে, কতটুকু কোয়ালিটি দিয়ে কাজ করতেছে, কতটুকু ইয়া করতেছে, তারপরের দিনই সে রিভিউ করার লোক পাঠাচ্ছে, দেখতে পাচ্ছে, সে সম্ভাবনাগুলো আছে। সুতরাং এখন আর ওই আগের মতো অত সহজে সমস্ত কিছু একদম যা ইচ্ছা তাই মতো করে দেবো এটা আসলে মানে সম্ভব না এখন। একটা করলে কি তারা ধরা পড়ছে? অবশ্যই ধরা পড়ছে, এবং আমরা সম্প্রতি দেখছি অনেক শাস্তি দিচ্ছে, এবং শাস্তি যেন তেন শাস্তি না, কঠিন শাস্তি। যেমন একটা মানুষের মূল কি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ফার্ম দিয়েছে, আইসিবির থেকে একটা সিওপি সার্টিফিকেট অফ প্র্যাকটিস নিচ্ছে, যেটাই হচ্ছে তার মূল সনদ, যেটা দিয়ে সে আহরণ করতেছে, রুজি রোজগার করতেছে, তার বিজনেস করছে, তার প্রফেশন চালাচ্ছে, সেটাইকে স্থগিত করে রাখা হচ্ছে, বন্ধ করে রাখা হচ্ছে। তার মানে সে আর কোনো কাজই করার মতো তার পক্ষে সম্ভব না। তাহলে এর চেয়ে কঠিন শাস্তি আর কি হতে? এই রিস্ক নেওয়াটা এখন সবার জন্য আনওয়াইজ। ওকে, থ্যাংক ইউ। আমাদের শোটা তো আসলে মার্কেট শো। আপনি খুব সহজ করে আমাদেরকে বলবেন যে তালিকাভুক্ত কোম্পানি মোস্টলি যে কি ধরনের ম্যালপ্র্যাকটিসেস, অ্যাকাউন্টিং ম্যালপ্র্যাকটিসেস করে, যেগুলো আমরা হয়তো খেয়াল রাখতে হবে আর কি। অ্যাকচুয়ালি হয় কি দেখেন, যেটা খেয়ালের বিষয়, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট হয়তো দেখা গেছে যে তার পারফরমেন্স অ্যাপারেন্টলি টোটাল যার যখন দেখবো ভালো, সে পারফরমেন্স বলতে আমরা কি বুঝি সাধারণ দৃষ্টিতে বলি কোনো প্রফিট, ভালো প্রফিট আসছে, প্রফিট, ইপিএস, যেটা আমাদের বোধহয় শেয়ার হোল্ডারদের প্রায় সবার মুখে মুখে যে ইপিএস কত ভালো হইলে ভালো। কিন্তু একটা জিনিস পক্ষে কি যে এই ইপিএসটা ভালো বা একটা অ্যামাউন্টটা ভালো এটি দেখার বিষয় পড়ে, কিন্তু যখন আমি কোথাও কোনো ইনভেস্ট করব কিংবা ওই কোম্পানির পারফরমেন্স সম্পর্কে রিয়েলি জানতে চাইবো, তখন ইপিএসের ব্যাকগ্রাউন্ডটা আমাকে দেখতে হয়। সে একটা উদাহরণ দিয়ে বলি, একটা বিজনেস তার নর্মাল অপারেশন দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে রেগুলার এক কার্যক্রম করে একটা ভালো প্রফিট মুনাফা করেছে, সেটা একটা রকম। আর একটা হচ্ছে যে না, তার অপারেশনাল অ্যাক্টিভিটি ভালো হয়নি, কিন্তু হঠাৎ করে একটা অ্যাবনর্মাল ইনকাম বা একটা আদার ইনকাম টাইপ দিয়ে সেটাও কিন্তু যোগ হয়ে কি হলো, ইপিএস ভালো হলো, কিন্তু দুইটার পারফরমেন্স কিন্তু দুইটা। সুতরাং ইনভেস্টর হিসাবে আমাকে লক্ষ্য করতে হবে যে ইপিএস গুড, তার ব্যাকগ্রাউন্ডটা কি। নাম্বার 2 আসি, যে আমার প্রফিট হচ্ছে ভালো, প্রফিট মানে আমি ভালো প্রফিট হচ্ছে, ডিভিডেন্ড পাচ্ছি, তখন লক্ষ্য করছি এই প্রফিটের ব্যাকগ্রাউন্ডটা কি। প্রফিটের এগেনস্টে তো একটা অ্যাসেট থাকবে, যেটা ফিনান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বাংলা, যেটা আমরা আগে ব্যালেন্স শিট বলতাম, সেখানে গেলে লক্ষ্য করা যাবে। এখন সেইটার এগেনস্টে দেখা যাচ্ছে যে আমার ইনভেন্টরির পরিমাণ আগে ছিল যাতে হিউজ পরিমাণ বেড়ে গেছে, কিংবা রিসিভেবল বেড়ে গেছে, তাহলে কিন্তু একটা ধরন, তাহলে একটা আইডিয়া নেওয়া যায়। কিন্তু দেখা যায় যে একদম ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স বা আমার লিকুইড অ্যাসেট, যেটা একদম নগদ সম্পদ, সেটার পরিমাণ ভালো ইনক্রিজ করেছে। এই যে দুইটার পারফরমেন্স, দুইটাই কিন্তু ইপিএস ভালো, দুইটাই প্রফিট ভালো, কিন্তু দুইটার কিন্তু সার্বিক অবস্থা দুই রকম অবস্থা। এই বিষয়গুলো হচ্ছে তাকে লক্ষণীয়, তাকে খেলতে হয়। যখন এই জাতীয় অ্যাসেট বৃদ্ধির মাধ্যমে হয়, তখন একটু তাকে সতর্কতার সাথে দেখতে হয়, যে তা বুঝে নিতে হয় বা বুঝতে হয়, বা আরো ডিটেল অ্যানালাইসিস করার প্রয়োজন পড়তে হয়। এগুলো ট্রিক। আর ট্রিকের বাইরে আরো বড় বড় ফ্রড, আপনার তো দীর্ঘদিনের ক্যারিয়ার, আপনি আমাদেরকে কয়েকটা বড় অ্যাকাউন্টিং ফ্রডের যেগুলো জোচ্চুরির গল্প যদি শোনান। এইরকম, হ্যাঁ, যে আমার প্রফেশনাল লাইফে আমি আসলে অনেকগুলাই কাজ করার সময় খেয়াল করেছি যে দেখা যায় যে কি হয়, যে একটা প্রতিষ্ঠান প্রপারলি আসলে প্রফিট করে নাই, তো প্রফিট করে নাই, সে দেখা যায় যে বিভিন্ন ওয়েতে সাধারণত দেখা যায়, যেমন আমাদের তো যখন কোনো ট্রানজ্যাকশান হয়, ট্রানজ্যাকশানগুলো তো বিভিন্ন রকম হয়। একটা ক্যাশ ট্রানজ্যাকশানগুলো সাধারণত ক্যাশ ট্রানজ্যাকশান হলেই করা হয়। আর একটা হচ্ছে অ্যাক্রুয়াল বলি বা প্রভিশন রিলেটেড বলি আর কি। সেই ক্ষেত্রে হয় কি যে একদম পারফেক্টলি মেজার করাটা অনেক সময় বেশ ডিফিকাল্ট, কারণ অ্যাকাউন্টিংয়ে দেখবেন যে এস্টিমেটও অনেক সময় মাঝে মাঝে এটা ইউজ করতে হয় আর কি, এস্টিমেটটাও বেস করতে হয়। সে ধরুন আমার একটা অ্যাক্রুয়াল, একটা সেল আমি করেছি 30th ডিসেম্বর 31st ডিসেম্বর আমার কাট অফ ডেট, ওই দিনে সেল হবে, কিন্তু কি হচ্ছে পজিশন খুব ভালো না, আমি ইচ্ছা করলে কি করে অনেক সময় এরকম করতে পারে, পরবর্তী বছরের যেটা জুলাই মাস বা জানুয়ারি মাসের সেলগুলোকে এই বছর ইনক্লুড করলাম, বাস প্রফিট অনেক বেশি হয়ে গেল। কিন্তু সিমিলারলি
নর্মালি realize করলাম না, টাকা রিয়েলাইজ করলাম না, ইনভেন্টরি যা ছিল হয়তো এত পরিমাণে মেজার করা, এত ভ্যালু একটু বাড়াই দিলাম, বাজারের ভ্যালু বা ভ্যালু বাড়াই দিলাম, অনেক পরিমাণ হয়ে গেল। এই যে অনেক সময় মেকানিজম থাকে, এগুলো অবশ্য যদি করা হয় তাহলে অডিটর ইচ্ছা করলে অডিটর এগুলো অবশ্যই ধরতে পারে। অবশ্যই অডিটরের সমস্ত মানে স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ডে এমনভাবে নিযুক্ত থাকে, এমনভাবে থাকে যাতে সে অডিটর যদি তার ডিউ ডিলিজেন্সটা প্রয়োগ করে, তার ইথিক্যাল ভ্যালুসটা প্রয়োগ করে কাজ করে, তাহলে যত ধরনের হয় হোক। কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম কিছু ঘটনা আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি লক্ষ্য করি, তখন দেখি যে এরকম ঘটে, বাট আমরা উদ্ঘাটনও করে থাকি। আরেকটা হচ্ছে যে এগুলো যা মানে স্টক প্রাইসের সাথে যে বাড়িয়ে কমিয়ে দেখানোর বিষয়, আর এর চাইতে বড় জিনিস হচ্ছে যারা কোম্পানিটা চালাচ্ছে তারা অনেক টাকা পয়সা, যেটাকে আমরা বলি লুটপাট করে নিয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে হচ্ছে বা অন্যান্য সেক্টরে। এগুলো আপনার কোনো যদি মানে ব্যাপারটা হচ্ছে যে এগুলা তো সরাসরি কেউ তো আর মানে ক্যাশের থেকে টাকা নিতে করবে না, বিভিন্ন রকমের যে মানে ট্রানজ্যাকশনের মাধ্যমে হয়। যেমন কতগুলো বিষয় সাধারণত হয় যে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, খুব সিরিয়াস একটা বিষয় আর কি। রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন কি, ধরুন আপনার একটা কোম্পানির প্রয়োজনে একটা ল্যান্ড কিনতে হবে আর কি, ঠিক আছে, ল্যান্ড কেনা হলো, আমি একটা বেশি দামে কিনলাম, এই যে জিনিসগুলা, এগুলা অনেক সময় এরকম ভাবে অনেক কিছু ঘটার সুযোগ থাকে। তো অডিটরকে তখন যেটা করতে হয় লক্ষণীয়, তাকে একটু ইন ডেপথ অ্যানালিসিস। সে মনে করছে যে ওকে ফাইন, ল্যান্ড দেখেছি, দলিল আছে, পেমেন্ট করেছে, ব্যাংকের থেকে পেমেন্ট চলে গেছে, দ্যাটস গুড এনাফ, বাট নো, অডিটর এখানে লক্ষণীয় যে এই যে ল্যান্ডটা সে কিনেছে, এত দামে কিনেছে, ফার্স্ট কথা হচ্ছে যে এটা কি প্রাইসটা কি অ্যাবনর্মালি মনে হচ্ছে কি না, তাকে সেটা একটু কম্পারেটিভ যাচাই করতে হয় যে আচ্ছা ওই সময় ওই এলাকাতে কত ল্যান্ড, আচ্ছা প্রথমে পাওয়া গেল হ্যাঁ একটু অ্যাবনর্মালি প্রাইস হচ্ছে, কেন অ্যাবনর্মাল প্রাইস, তারপরে দেখা যাবে একটু ডিগিং করলে খুঁজতে পাওয়া যাবে যে তার কোনো রিলেশনের সাথে কেনা হচ্ছে। মানে এইরকম বিষয়গুলা বাস্তবে যেমন অনেক সময় ঘটে থাকে। তারপরে অডিটরের কিন্তু অনেক মেকানিজম আছে, সেটা হচ্ছে অডিটরকেও সেরকমভাবে তার দৃষ্টিভঙ্গিটা নিয়ে অডিটরের কাজকর্ম করলে এই সমস্ত জিনিসগুলো তার প্রফেশনাল এথিক্স যেটা আর কি, সেটাই হচ্ছে অনেক সময় কিছু ক্ষেত্রে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এগুলো লক্ষ্যও করেছি আর কি। আপনি তো বছরে একবার অডিট করবেন, রাইট। একটা বড় প্রবলেম দেখা যাচ্ছে যে কোয়ার্টারলি যে স্টেটমেন্টগুলো দেয় সেখানে প্রচুর ডেভিয়েশন দেখা যায়, হতে পারে ডেভিয়েশন, বাট মানে মোটা দাগেই বোঝা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি বা তার বিজনেসে এত আপস এন্ড ডাউনস হওয়ার কথা না, ইটস মোর রিলেটেড উইথ স্টক প্রাইস। এগুলো ঠেকানোর জন্য কি করা যেতে পারে? থ্যাংক ইউ, আপনি একটা ভালো প্রশ্নের অবতারণা করেছেন। আসলেই তাই, একটা কোয়ার্টারলি যেমন বিশেষ করে লিস্টেড কোম্পানিতে তাকে হিসাব তৈরি করতে হয় কিন্তু বছরে 4টা কোয়ার্টারে বিভিন্ন সময়ে। এখন আমাদের বর্তমান প্র্যাকটিস অনুযায়ী কি হয়, বছর শেষে একবার, চতুর্থ কোয়ার্টার বা ফাইনাল বছরে, সার্বিক বছরে, তখন অডিট হয়। কিন্তু ইতিপূর্বে কিন্তু 3টা কোয়ার্টারের হিসাব অলরেডি প্রিপেয়ার করে এটাকে পাবলিশ করা হয়েছে বা রেগুলেটরকে জমা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেই সমস্ত জায়গায় কিভাবে করেছিল, চতুর্থ বছরে এসে, লাস্ট বছরে এসে তো অ্যাকচুয়ালি ওইটাকেই অ্যাকুমুলেট করে করা হয়। সুতরাং এই ক্ষেত্রে অনেক সময় অনেক ডেভিয়েশন, অনেক কিছু করে থাকে, কারণ ম্যানেজমেন্টে মনে করে যে না এটা তো আমার অডিট হচ্ছে না, এটা কেউ দেখবে না, আমি যেভাবে দিব সেভাবে হবে। তো এইটাকে দূর করার জন্য আমি মনে করি যে একটা সিস্টেম করা উচিত, সেটা হচ্ছে যে কোয়ার্টারলি রিপোর্ট দিতে কোম্পানির কিন্তু তখনও অ্যাপয়েন্টেড অডিটর আছে আর কি, কারণ পূর্ববর্তী বছরের এজিএমে তো অডিটরকে নিয়োগ দেওয়া আছে, অডিটর কি হবে, অডিটিং প্রসেস তখন শুরু হয় না, তখন তাকে থেকে অ্যাটলিস্ট একটা রিভিউ করায় নেওয়া উচিত, যে একটা শর্ট রিভিউ হলে হতে পারে, যাতে চট করে মেজর কোনো ডেভিয়েশন এলে অডিটর কিন্তু এই শর্ট রিভিউতেও বুঝতে পারে। হয় কি আপনি যেটা বললেন যে বড় ধরনের ডেভিয়েশন কোয়ার্টার টু কোয়ার্টার হতে পারে একমাত্র যদি কোনো সিজনাল বিজনেস টাইপ হয়, সে ধরুন মানে আইসক্রিম বিজনেস প্রতিষ্ঠান আর কি, হতে পারে যে এই সময় লাস্টের বছর একদম শীতকাল চলে গেছে, ডিসেম্বর কোয়ার্টারে সেল খুব কম, পরবর্তী মার্চ কোয়ার্টারে হয়তো, কিন্তু সব প্রতিষ্ঠানে সব এ ধরনের নাও হতে পারে। যদি কোনো পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, রিজন থাকে, সেটা হতে পারে, কেউ যদি অসৎ উদ্দেশ্যে এটা অসৎ উদ্দেশ্যে, সেই জন্য সেটাকে প্রিভেন্ট করার জন্য কি করতে পারে, তার কোয়ার্টারলি রিপোর্টটা দেওয়ার পূর্বে বা পাবলিশ করার পূর্বে অডিটরের কাছ থেকে, এটা অডিট নাও বলতে পারি, হয়তো ইন্টিরিম একটা রিভিউ করাইতে পারে যে টোটাল প্রসেসগুলো, টোটাল ইয়াগুলো ঠিক আছে কিনা, সেটা লক্ষ্য করে দিলে তাহলে কি বছর শেষে গিয়ে যখন অডিটর করে সেও তখন একটা কিছু রেসপন্সিবল জন্য এটা ইম্পর্টেন্ট কেন বেশি, ধরেন পরপর 2টা কোয়ার্টার একটা গ্রোথ ট্রেন্ড দেখা যাচ্ছে আর্নিংস এ বা সেলসে, তো এবং স্টক মার্কেট ইনভেস্টররা সিরিজ
Exactly, ডাটা তারা এগুলো এগুলোকে খেয়াল খুব করে, কোয়ার্টারলি করে, রিপোর্টের right? উপরে তারা অনেকটাই রিলাই করে এবং তার ফলাফলের উপরে তাদের সব বাই সেলের একটা ডিসিশন নির্ভর করে। সুতরাং এগুলো অবশ্যই এটা লিস্টেড কোম্পানি বা এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যে আপনি নিজে পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী কিনা বা করেন কিনা? মানে পুঁজিবাজার হিসেবে বা বাংলাদেশের সচেতন নাগরিক মানে কিছু সারপ্লাস পয়সাপত্র থাকলে তো করার আগ্রহী, বাট আমার নিজে ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়া নাই। আচ্ছা, এই বাজারকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমাদের কতটুকু যাওয়ার কথা ছিল বা আচ্ছা, কতটুকু গেলাম? আসলে পুঁজিবাজার বাংলাদেশে দেখেন অনেক দিন হয়ে গেছে, অনেক লম্বা সময়ই তো পার হয়ে গেল পুঁজিবাজারের, কিন্তু তারপরেও যে লেভেলে আসা উচিত, যে জায়গায় থাকা উচিত, আমি মনে করি এখনো সেই পজিশনে আসে নাই বা আরও একটা ভালো পজিশনে। পুঁজিবাজার এখনো সেই অনেকটা মানে কি বলবো কারসাজি কিছু ইয়ার কারসাজি, সেটার উপরে অনেকটা দ্বারা প্রভাবিত হচ্ছে এবং তার চেয়ে বড় হচ্ছে যে এই যে গুজব বা হুজুক এই সমস্ত বিষয়ের উপরে অনেকটা নির্ভরশীল হচ্ছে। একদম প্রফেশনালাইজ একটা পুঁজিবাজার সেটা এখনও গড়ে ওঠে নাই। এর জন্য আসলে আমি যেটা মনে করি যে দেশে যারা বিনিয়োগকারী তাদেরকে আরও মোর অ্যান্ড মোর মানে আসলে সচেতন বা ইনভেস্টিং অ্যানালাইসিস, যেমন একটা প্রতিষ্ঠানের আগেই বলবো যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে একটা মিররের মতো, আয়না। নিজের আয়নায় দিয়ে যেমন নিজের চেহারাটা দেখা যাচ্ছে, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দিয়ে কিন্তু আসলে প্রতিষ্ঠানের সমস্ত কিছু ওখানে রিফ্লেকশন হচ্ছে। তো আমরা কি এক্সপেক্ট করতে পারি যে আপনার কমিউনিটি তার প্রফেশনাল ডিউটিটা এমনভাবে করে যাবে যাতে বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, বাট মোটা দাগে আমরা এক্সপেক্ট করতে পারি যে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকতে পারে যে আমরা অডিটর যেটা বলছে সেখানে আমাদের আর সন্দেহের অবকাশ নেই? আসলে দেখুন, একটা জিনিস কি, প্রত্যেক কিছুরই কিন্তু একটা করে লিমিটেশনস থাকবেই আর কি। এখানে দুইটা জিনিস আছে, একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন পাবলিশড হয় বা শেয়ার হোল্ডারের কাছে যায়, ওখানে দুইটা জিনিস, একটা হলো হিসাব অ্যাকাউন্টস, একটা হলো অডিট। দুইটার কম্বিনেশন দিয়ে একটা রিপোর্ট তৈরি হয় আর কি। হিসাব অডিট যে পার্টটা, এটা কমপ্লিটলি আমার কমিউনিটির দায়িত্ব, সেটা সম্পর্কে কোনো প্রকার কোনো নেই। কিন্তু যে হিসাব যেটা, সেটারও পার্টলি আই শুড সে যেটা আমাদের প্রফেশনাল কারণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আমরাই তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলা সেটা প্রমালগেট করা হয় বা সেগুলাকে করা হয়, সে সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়, লেখাপড়া করানো হয়, সেগুলা ঠিক আছে চার্টার্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই অ্যাকাউন্টিং যিনি ইউজার, অ্যাকাউন্টিংয়ের রেজাল্ট যিনি ইউজার, মানে হাউ টু রিড দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই জিনিসটা কাকে করতে হবে? সেজন্য কিন্তু বিনিয়োগকারীকে সেটা করতে হবে। বিনিয়োগকারী যারা জানে এখন তারা ভরসা করতে পারবে কিনা আগামী দিনগুলোতে? আমি একটু কথায় আসি। একটা কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বোথ সাইড ট্রাফিকের মতো। আচ্ছা, তুমি রিড করে বলেছো যে আমার কাছে মনে হচ্ছে এই জায়গায় এই জিনিসটা সঠিকভাবে রিফ্লেকশন হয় নাই, দেন সে একটা রিফ্লেকশনে সে একটা কিন্তু মানে ইউজার কি চাইলো, কি ধরলো, সেটার উপরে ভিত্তি করে সে কিন্তু একটা রেকটিফিকেশনের সুযোগ থাকে আর কি। এখন একটা প্রপার হয় নাই, কোনো ফিডব্যাক নাই, কেউ কিছু, বিশেষ করে আমি বলবো ইনভেস্টরের কাছে, ইনভেস্টর যদি একটা ভালো রিড করে, ভালো একটা সাজেশন আসে, সেগুলো অনুযায়ী কারেকশন হয়। তো সেটা এই জন্যই আমি বলছি যে অবশ্যই একটা মেজর পার্টের দায়িত্ব থাকে যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল ইনস্টিটিউশন বা এই শ্রেণীর ব্যক্তিত্বের উপরে, বিশেষ করে আমরা যারা করি, পাশাপাশি যারা ইনভেস্টর তাদেরও কিছুটা দায়িত্ব থাকে। তো আমরা আশা করি বর্তমানে আমাদের যেটা একটু আগে ব্যক্ত করলাম যে আমাদের আইসিবির থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন রকমের সিস্টেম, সিস্টেম মানে ইনফরমেশন সিস্টেম বা আমাদের ইনভেস্টিগেশন ডিসিপ্লিনারি কমিটি যেভাবে সজাগ বা নিচ্ছে, তাতে অবশ্যই আরও মোর ইমপ্রুভ হবে, দিন যাবে, আরও ইমপ্রুভ করবে, আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। ইন আ নাটশেল, জোর চুরি করলে আপনার কমিউনিটি থেকে অবশ্যই রেগুলেটর সব মিলে কেউ না কেউ কোথাও না কোথাও ধরা পড়বেই এবং সেটা আর এটা আর মানে করার কোনো সুযোগ নেই, নিয়ে পার পেয়ে যাওয়ার মতো আসলে ওইরকম কোনো সুযোগ থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আইসিএবি প্রেসিডেন্ট মহোদয় আমাদের বলছিলেন তার কমিউনিটি এখন প্রফেশনাল স্ট্যান্ডার্ড, এথিক্স এগুলো আরও অনেক এমব্রেস করেছে। মোটা দাগে যদি বলি যে আর্থিক প্রতিবেদনে বড় ষড়যন্ত্র চুরি করে এখন আর পার পাওয়ার সুযোগ নাই, এটা তিনি আমাদেরকে প্রকাশ্যেই বলেছেন। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।